আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ একটু বিরতি দিয়ে বেশ কয়েকদিন পর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের পরিচিত মুখ, শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনি আশা করি ভালো আছেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, আমি দর্শকদের একটু বলে নেই। নাহিদ আক্তার এই মুহূর্তে দেশের বাইরে, উনি বেইজিং এ অবস্থান করছেন, চীনের। আহ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে বেইজিং এ তো ট্রাম্প গেলেন, ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক খুব একটা ভালো হয়নি, তো আপনার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল? তো নাহিদ আক্তার ওনাকে সময় দিতে পারেননি, এবং নাহিদ আক্তার প্রেসিডেন্ট ট্রাম্পকে সময় না দিলেও আমাদের অন্য মঞ্চের দর্শকদের সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। নাহিদ আক্তার, আজকে আপনাকে আমি মানে এত দূরে থাকলেও আপনি দেশ সম্বন্ধে অনেক কিছু জানেন, খোঁজ খবর রাখেন, এবং আপনার উপস্থিতি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় নাহিদ আক্তারের একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে, এবং সেখানে উনি এমন একটা বিষয় নিয়ে মানে আলোচনার অবতারণা করেছেন, যেটা নিয়ে আপনাদের সঙ্গে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এটা হলো কারিনা কায়সার। কারিনা কায়সার আমাদের বিশিষ্ট ফুটবলার, কায়সার আহমেদের মেয়ে। আমি কারিনা কায়সার খুব একটা চিনতাম না আগে। উনি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, এবং সোশ্যাল মিডিয়ায় ওনার এই সক্রিয় পরিচালনা, এবং অনেকে ওনাকে দেখেছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের সময় ওনার ভূমিকা ছিল। উনি তখনও বেশ সক্রিয় ছিলেন, সরব ছিলেন সোশ্যাল মিডিয়ায়। আরো যে বড় কথা, আমি কাইডা কায়সারকে দেখেছি একটা মুভিতে। আমি একটা মুভি দেখেছিলাম মাঝখানে, 36 কি 24, 36 এই ধরনের একটা নাম, নামটা আমার ঠিক খেয়াল নেই। ওখানে একজন স্থূলকায়া নারীর চরিত্র নিয়ে অভিনয় করেছিলেন, এবং এই বডি শেমিং নিয়ে ওনার এই মুভিটা, সত্যি কথা বলতে কি মুভিটা আমার কাছে ভালো লেগেছিল। যাই হোক, সেই কারিনা কায়সার লিভারের রোগে মারা গেছে। এটা নিয়ে আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মন্তব্য, কেউ পজিটিভ মন্তব্য, কেউ নেগেটিভ মন্তব্য। একটা মানুষের মৃত্যু নিয়ে যে এই নানা বিধ মন্তব্য হতে পারে, এটা আমাকে একটু মানে অবাক করেছে। নাই ডাক্তার, আপনার পোস্টেও আপনি অনেক কিছু লিখেছেন। আপনার কাছে কেন এরকম মনে হচ্ছে? আপনি মানে এটা নিয়ে আপনি আমাদের সমাজের কোন দিকটা আপনি দেখতে পেলেন? আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য। কারণ এই ব্যাপারটা হয়তো এভাবে খুব ফর্মালি কয়জনে আলোচনা করে আমি ঠিক জানি না, কিন্তু আপনি ব্যাপারটা আসলে এনেছেন। তো এই জন্য আসলে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ আমি নিজেও কিন্তু কারিনা কায়সারকে ভালো করে চিনি না। বলতে গেলে আমি কোনোদিনই ওনার কোনো ভিডিও বা ওনার কোনো অ্যাক্টিভিটি দেখিনি। হ্যাঁ। তো আমি ওনাকে প্রথম আর কি উনি যখন অসুস্থ হয়েছে তখন আর কি আমি শুনেছি যে উনি এরকম ফটো কার্ডগুলি ভীষণভাবে ভাইরাল হচ্ছিল। তো তখন আমি দেখতে পাচ্ছিলাম যে মানুষ আর কি কিভাবে রিয়াকশন দিয়েছিল, এবং তখন ওনার সম্পর্কে অনেক লেখা, ওনার পুরানো অনেক ভিডিও, সেগুলি আসলে ভাইরাল হচ্ছিল। তো আমি দেখলাম যে উনি নাকি জুলাই আন্দোলনের সময় ওই যে 5 তারিখে গণভবন লুট করতে অংশ নিয়েছেন, এবং আম, সেই ব্যাপারটা ঘিরে অনেক আর কি সমালোচনা টমালোচনা হচ্ছিল। তো আমি আসলে অনেস্টলি স্পিকিং আই এম রিয়েলি ভেরি মানে সরি যে মানে একটা মানুষ যখন অসুস্থ হয়েছে তখন এই ব্যাপারগুলি সামনে আসছে। এখন যেটা হচ্ছে যে আম, এই মেয়েটা যে গণভবন লুট করেছে বা লুটে অংশ নিয়েছে, সেটার আমি মোটেই মানে সাপোর্ট করছি না। এবং 5 তারিখে যা কিছু হয়েছে বা জুলাই আন্দোলনের পরে থেকে দেশে যে পরিমাণ হত্যাযজ্ঞ, পুলিশ হত্যা হয়েছে, তারপরে হচ্ছে আপনার আগুন জ্বালানো, মানে যেই পরিমাণ লুটপাট যা কিছু হয়েছে, ভাঙচুর, সব কিছুরই আমি দৃঢ়ভাবে বিরোধিতা করি। এমনকি বঙ্গবন্ধুর যে মূর্তি, সেগুলি ভাঙা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে মুক্তিযোদ্ধাদের জুতার মালা দিয়ে দেওয়া হয়েছে, মানে সব কিছু কিন্তু আমি একেবারে খুব স্ট্রংলি সোশ্যাল মিডিয়াতে অপোজ করেছি, এবং এ নিয়ে আমি অনেক কথাও বলেছি। হ্যাঁ, এখন ওই সময়ে আর কি, ওই সময়ের জোয়ারে আমার নিজের পরিচিত অনেক মানুষ
আহ, আপনার ইয়েতে মানে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল। আমার ফ্যামিলিরও কিছু মানুষ জুলাই আন্দোলনের পক্ষে ছিল, জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল। এমনকি যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেও জুলাই আন্দোলনের পক্ষে ছিল। এখন আপনি আপনার পরিবারের যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল, হ্যাঁ, তারা এখন এখন আমরা যদি বুঝতে পারি যে এটা ভুল ছিল বা এটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল বা কনস্পিরেসি ছিল, বা এখন ফরহাদ মাজার বলছে যে এটা আমেরিকার ষড়যন্ত্র ছিল, আমেরিকা করিয়েছে এবং বাংলাদেশের ক্ষমতা আমেরিকার হাতে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি সবাই জানে? এই প্রশ্নটা করতে হবে এখন। প্রত্যেকটা মানুষ যারা কিনা জুলাই আন্দোলনে যুক্ত ছিল, তারা কিন্তু সবাই এই মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল না, এবং তারা কোনো ডিপ স্টেট থেকে বা কোথাও থেকে টাকা পয়সাও পায়নি। সাধারণ মানুষ একটা রেজিম পরিবর্তনের জন্য হয়তো নেমেছিল, বা দীর্ঘদিন একটা সরকার একই পার্টি ক্ষমতায় ছিল বলে একটা পরিবর্তন চেয়েছিল। তো এই ক্ষেত্রে অনেকে, আবার অনেকে ঝোঁকের মাথায়ও আর কি নেমেছিল, আর অনেকে এক ধরনের সাইকোলজিতে একটা টার্ম আছে কনফর্মিটি, সেই ব্যাপারটাও কাজ করেছে এখানে, যে আমি যেন লেফট আউট না হয়ে যাই, বা আম, আমি যদি এটাতে পার্ট না নেই হয়তো আমি আম, মানে আমি দায়বদ্ধ থাকবো, বা দেশের এরকম একটা ঘটনা ঘটেছে, আমারও সেটাতে পার্ট নেওয়া উচিত। তো অল টুগেদার এই সকল বিবেচনায় মানুষ আসলে নেমেছিল। এখন যারা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল আর যারা অংশ ছিল না, এদের মধ্যে আমাদের পরিচিত যে মানুষগুলি আছে, ফ্যামিলির অংশ আছে। এখন আমি আপনার ধরেন আপনার ওয়াইফ যদি জুলাই আন্দোলনের পক্ষে থাকে, আর আপনি যদি মেটিকুলাস ডিজাইনটা দেখতে পারেন, তাহলে আপনি কি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবেন? আপনার যে ভাই বোন আছে, আপনার যে ভাই বোন আছে, মানে আমার যে ধরেন পার্টনার বা আমার যে ভালোবাসার মানুষ, তার সাথে কি আমি ব্রেকআপ করব? সে যদি এইটার পক্ষে থাকে, আমি যদি বিপক্ষে থাকি, তাহলে আমি কি প্রেমে বিচ্ছেদ ঘটাবো? যাও, তুমি জুলাই আন্দোলনের পক্ষে ছিলে, আমি আমি আর তোমার সাথে প্রেম করলাম না। এইটা তো হয় না। আমার ভাই বা বোন কেউ যদি জুলাই আন্দোলনের পক্ষে থাকে, তাহলে আমি কি তাকে ভাই ভাই বোনের খাতা থেকে উম, মানে বাদ দিয়ে দিব? বা ওই যে বাবা মা যে স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বাদ দিয়ে দেয়, সেরকম তো কিছু, এরকম কি হতে পারে? দেখেন, আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আমাদের সব সময় থাকে। একজন বিএনপি, একজন আওয়ামী লীগ, একজন জামাত, এক একজন এক এক পন্থা থাকতে পারে। কেউ ধার্মিক, কেউ নিধার্মিক, কেউ অ্যাগনস্টিক, কেউ নাস্তিক, বিভিন্ন আইডিওলজি থাকবে। কিন্তু আইডিওলজি থাকায় কিন্তু সমস্যা না মাসুদ ভাই। সমস্যা হচ্ছে আপনার আইডিওলজি যখন আপনাকে অসুস্থ করে তোলে, সিক করে তোলে, দেয়ার ক্রিয়েটস দি প্রবলেম। এখন কথা হচ্ছে যে এইটা বুঝলাম যে 24-এর আন্দোলনটা খুবই বড় রকমের ষড়যন্ত্রের ফসল, কিন্তু সেই আন্দোলনের যদি যে যারা যুক্ত হয়েছিল সেখান থেকে যদি কেউ মারা যায়, সেখানে কি হাহারিয়ে দেওয়া সম্ভব? সেই মানুষটাকে গালিগালাজ করা, সেই মানুষটাকে গালিগালাজ করলে কি পূর্বের রেজিম ফিরে আসবে? বাংলাদেশের 24 পরবর্তী অবস্থান কি ফিরে আসবে? আসবে না তো। তাহলে এই যে 24 পরবর্তী সময়ে যে ওই যে কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলা, হুম, এইটা ওইটা শুরু করেছিল জামাত সমর্থক, জামাতের মানে বট বাহিনী বা এনসিপির বট বাহিনীরা করেছিল। এটা জানি, এটা সবাই জানে, এটা একেবারে সর্বজন সিদ্ধ ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন মানে আমি যখন পোস্টটা দিলাম, আমি পোস্টটা দেওয়ার পরে আওয়ামী লীগের প্রচুর লোক আমাকে আনফলো করে দিয়েছে, আমাকে আবার লিখেছে আপনাকে আজ থেকে আনফলো করলাম। এখন তারা হয়তো কোনো কারণে, আমি যে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, স্বাধীনতার পক্ষে কথা বলি, তারা হয়তো বুঝতে মানে কোনোভাবে ধরে নিয়েছে যে আমি আওয়ামী লীগ সমর্থক। হ্যাঁ, আবার মাঝখানে যখন তারেক রহমান বাংলাদেশে আসলো, আমি ওনারও প্রশংসা করেছি, ময়লা আবর্জনা পরিষ্কারের দিকটা, তারপরে ওনার ওনার যেভাবে উনি আর কি পলিটিক্যাল, ওনার যে স্পিচগুলি দেয় অনেক ডিফারেন্ট, সেইটা সেইটা নিয়ে আমি প্রশংসা করেছি। তখন আবার অনেকে মনে করেছে যে আমি মনে হয় বিএনপি। তো এখন ওই যারা
যখন আর কি কোনো কথা আওয়ামী লীগের পক্ষে যায় তখন আওয়ামী লীগ হচ্ছে খুশি হয়ে আরো ফলোয়ার বাড়ে, তারা হচ্ছে সব আওয়ামী লীগ ঘেঁষা। আবার যখন বিএনপির পক্ষে যায় তারা মনে করে আমি তাদের মানুষ। কিন্তু আমি একজন শিক্ষক, আমি ব্যক্তিগতভাবে আমার নৈতিকতা কখনো সাপোর্ট করে না যে আমি কোনো আম, মানে পলিটিক্যাল আইডিওলজির অন্ধভক্ত হয়ে যায়। আমি যুদ্ধের পক্ষের মানুষ। মুক্তিযুদ্ধের পক্ষে থাকা আর কোনো দলের লেজুর বৃত্তি করা, এই দুটো ভিন্ন। এটা আমি করি না, কারণ আইডিওলজিক্যালি আমি সাপোর্ট করতে পারি না। আমার এরকম আমি কোনো পারফেক্ট আইডিওলজি বাংলাদেশে দেখিনি যেটাকে দেখে আমি এতটাই আবির্ভূত একদম, মানে আমি একেবারে আপ্লুত যে আমি তাদের সাপোর্ট করব। কারণ বাংলাদেশের যদি ভালো কিছু করাই হতো তাহলে দেশটার এই অবস্থা থাকতো না। এই যে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, এই যে নৈতিক অবক্ষয় অবক্ষয় হয়েছে, গালিবাজ একটা প্রজন্ম তৈরি হয়েছে, মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা, মৃত্যু হাহা রিয়েক্ট দেওয়া, ভালো হয়েছে, জুলাই চোর, এই জন্য চোরের শাস্তি হয়েছে, এগুলি কোন ধরনের নৈতিকতা? তাহলে আমরা কেমন নৈতিক প্রজন্ম তৈরি করলাম? আচ্ছা, একটা কথা আমি আপনাকে একটু জানতে চাই। আমি অনেকদিন আগে একটা লেখা পড়েছিলাম, সম্ভবত খুশবন্ত সিং এর। তিনি একটা কথা বলেছিলেন যে মৃত্যু কি এমন কোন ঘটনা যা একজন শয়তানকে ফেরেশতায় পরিণত করে? মানে একজন মন্দ লোক, সে মারা গেলেন, তাই তার ওই সে ফেরেশতা হয়ে গেল? এই প্রশ্নটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, একটা খুব ভালো ফিলসফিক্যাল কোয়েশ্চেন। যে একটা মানুষের মৃত্যু হয়েছে কিন্তু সেই মৃত্যু কি তাকে শয়তান ফেরেশতা হয়ে যায় কিনা? দেখেন, আহ মৃত্যু ইজ দি এন্ড অফ লাইফ, এটা জানি, এবং মৃত্যু আমাদের জন্য অত্যন্ত ভয়ের। আমার ভাইটা মারা গেছে কয়েকদিন আগে, আমাদের পরিবারের যে কি অসহনীয় কষ্টের ভেতর থেকে গিয়েছে। এখনো রাত্রবেলা ঘুম থেকে জেগে আমি আমার ভাইয়ের আহ, চেহারাটা যখন আমার চোখের সামনে আসে, আমি কিন্তু এখনো ঠিক হতে পারিনি। তো আমি নৈতিকভাবে মানে ধরেন একটা মানুষ যদি পাপী হয়, বা একটা মানুষ যদি চোর হয়, বা একটা মানুষ যদি ধরেন ভয়ঙ্কর খারাপ কিছু করে, যেমন হিটলারের মৃত্যুতে কি আমি শোকাহত হব? বাট হিটলারের মৃত্যুতে আমি হাহা রিয়েক্ট দিব না। আমি জাস্ট ক্রিটিক করতে পারি, তাকে ক্রিটিসিজম দিতে পারি যে এই এই মেয়েটা যে কাজটা করে গেছিল। এবং এই যে কারিনা কায়সারের যে ঘটনাগুলি সামনে এসেছে, যে যে গণভবন লুটপাট, ল্যাপটপ লুটপাট ইত্যাদি করেছে, সেটার কিন্তু আমি ঘোর বিরোধী। গণভবন লুটপাট, 32 ভাঙা, বা মুক্তিযুদ্ধের যে সমস্ত স্তম্ভগুলিকে ভাঙা, সেগুলির তো আমি ঘোর বিরোধী। এখন এই ঘোর বিরোধিতা নিয়ে আমি কিভাবে কথা বলবো? আমি কি বিকৃত উল্লাস করব? নাকি আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিব বা একটা সিভিল ডিসকোর্সে জড়াবো? আমি জাতি হিসেবে যে জিনিসটা দেখি, যেটা আপনি বলেছেন যে শয়তান তো ফেরেশতা হয়ে যায় না, ঠিক আছে, কিন্তু আম, আমি যেই আহ, চরিত্র, আমার সামাজিক চরিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করব, সেটার দ্বারা আমাদের জাতির নৈতিকতা বোধ পরিবর্তন হবে। এখন এই যে একটা মানুষের ফ্যামিলি বা একটা মানুষের জীবনটা শেষ হয়ে যায়, মৃত্যু তো কষ্টের, তাই না? আমরা যখন রোগে ভুগি, ধরেন একটা মানুষের শরীর যখন পচন ধরে, একটা মানুষের হার্ট ফেল হয়, সেটা তো ওই মানুষটার জন্য অত্যন্ত কষ্টের, তাই না? ওই কষ্টটাকে এনজয় করতে পারি না আমি। একজন মানুষের ধরেন হাত কেটে রক্ত পড়ছে, তার ভীষণ কষ্ট হচ্ছে, ওই মুহূর্তে কি আমি ওটা দেখে, তার রক্ত দেখে আমি এনজয় করতে পারি? এইটা কি কোনো সমাজকে ভালো বার্তা দেয়, বা নতুন প্রজন্মের কাছে ভালো বার্তা দেয়, ভালো কিছু শেখে? এই যে গালিগালাজের একটা প্রজন্ম তৈরি হয়েছে, হাদি গালি শিখিয়ে গেছে, এবং সে এক গালিবাজদের জাতির পিতা হয়ে দাঁড়িয়েছে। এখন এই এই জিনিসটা দিয়ে কি হচ্ছে? আমি বিশ্বের বিভিন্ন জাতি গোষ্ঠীকে পড়িয়েছি, বিভিন্ন দেশে থেকেছি, আমি কিন্তু এই সমস্ত দেশে এই ধরনের বিহেভিয়ার দেখতে পাই না। তারা কেন এভাবে সোশ্যালি রিয়েক্ট করছে না, পলিটিক্যালি কেন এভাবে রিয়েক্ট করছে না, আপনি বলেন। তাহলে এই জিনিসটার আমি
সে যদি খারাপ মানুষ হয় তাকে আমি সমালোচনা দিতে পারি, তার কাজকর্ম নিয়ে সমালোচনা দিতে পারি, কিন্তু একটা মানুষের মৃত্যুতে হা হা দেয়া বা সেটা নিয়ে উল্লাস করা, বাজে কথা বলা, গালি দেয়া, এটা কোনো আশা হতে পারে না। এটা আমার বিবেকে এটার কোনো যুক্তিযুক্ততা আমি খুঁজে পাই না। আনফরচুনেটলি আমার কাছে ন্যায়সঙ্গত মনে হয় না। এখন আপনি শেষ প্রশ্নটা করতে চাচ্ছি, এটা হলো যে আমি আপনার সঙ্গে একমত, আমি আপনার সঙ্গে ওই বেশ ধরনে একমত যে মৃত্যু অবশ্যই শয়তানকে ফেরেশতায় পরিণত করে না, কিন্তু আপনি যখন শয়তানকে শয়তান বলবেন তখন তার কাজ নিয়ে সমালোচনা করবেন, কাজের সমালোচনার মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে সে দুষ্ট প্রকৃতির ছিল অথবা আমার জন্য ক্ষতিকর ছিল। কিন্তু তিনি যখন মারা গেলেন, এই মৃত্যুর যে ঘটনা, তার দেহ অবসান যেটা, এটা নিয়ে আনন্দিত হওয়ার কিছু নাই। তো সে বিচারে আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত, কিন্তু আমার একটা যে জিনিসটা আমার সবচেয়ে উদ্বেগের ব্যাপার, যে কথাটা আপনি বললেন একটু আগে, যে আমরা আমাদের সমাজের মধ্যে এমন ভাবে রাজনীতিটাকে ঢুকিয়ে দিয়েছি যে আমরা সবকিছুকে রাজনীতি দিয়ে বিচার করি। আপনি যদি একটা ভালো কাজ করেন, কিন্তু আপনার সঙ্গে যদি আমার রাজনৈতিক অনৈক্য থাকে, রাজনৈতিক বিরোধ থাকে, তখন আমি এই ভালো কাজটারও কিন্তু প্রশংসা করতে রাজি হই না। তখন আমি এই ভালো কাজের মধ্যে মন্দ কিছু খুঁজে বেড়াই, বলি যে হ্যাঁ ভালোই করেছে, কিন্তু সে তো চেতনায় বিশ্বাস করে না। এই চেতনার আগে আপনি জুলাই বসাতে পারেন অথবা ৭১ বসাতে পারেন, যেটাই বসান। তো এটা নিয়ে আমরা এভাবে বলছি, তার মানে আপনি যে কি কাজটা করলেন আমরা সেটাকে বিচার করছি, আপনার কি রাজনৈতিক অবস্থান সেটা দিয়ে। তো এটা থেকে মনে হয় যে আমাদের দেশে রাজনৈতিক আদর্শগুলো এতটাই প্রবল যে তারা সমাজকে, সামাজিক জীবনযাপনকে নিয়ন্ত্রণ করছে, এবং যদি করে এটা কি আমাদের সমাজের জন্য ভালো কিছু হচ্ছে? উম, আপনি মানে খুব কারেক্ট একটা জায়গায়, একেবারে মানে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় আর কি গিয়েছেন, যেটা মূলত হচ্ছে রাজনৈতিক অবস্থান শুধু নয়, ব্যাপারটা কিন্তু একটা আইডিওলজিক্যাল অবস্থান। এটা আপনি ধর্মমত দিয়েও বিবেচনা করতে পারেন, রাজনীতি দিয়েও বিবেচনা করতে পারেন, বা আপনি ইভেন বাংলাদেশে যে আহ, ফুটবল খেলা বা ক্রিকেট খেলার যে সাপোর্টার আছে না, সেটার ব্যাপারেও এই একই ধরনের আইডিওলজিক্যাল স্ট্যান্ড এবং বিহেভিয়ারাল সাইকোলজি কাজ করে, আপনি যদি খেয়াল করে দেখেন। মানে এখানে হার্ড মেন্টালিটি, যে ওই যে মানে সামনে হচ্ছে থাকবে একজন শেফার্ড, তার পেছনে শিপগুলি যাবে আর কি, ভেড়ার পাল হতে হবে, বা নাকে দড়ি বাঁধা উট হতে হবে, সবাইকে এক ফিলসফির হতে হবে। যেই মুহূর্তে আপনি কারো বিরোধিতা করবেন, মানে এক মানে ধরেন আপনি মাসুদ কামাল, আপনি টিভির একটা টক শোতে কথা বলছেন, ওই জিনিসটা যদি বিএনপির কোনোভাবে কলিজাটায় লাগে, হার্ট হয় ইমোশনে, ও এখানে বাংলাদেশে খুব অনুভূতিতে আঘাত লাগে, তখন আপনাকে বলবে যে আপনি ফ্যাসিস্টদের দোসর হয়ে গেছেন। আবার আপনি কোনোভাবে যদি মুক্তিযুদ্ধ নিয়ে বা কোনো এই যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করতে হবে, বা আজকে আপনার একটা টক শো দেখছিলাম, দারুণ লেগেছে আমার কাছে, যে আপনি সাংবাদিকদের নিয়ে কথা বলছিলেন, যে ওই নির্বাচনটা নিয়ে কথা বলছিলেন, তো এই গণতন্ত্রের ব্যাপারটাকেও আপনি তুলেছিলেন, যে এটা কি কোনো গণতান্ত্রিক বিহেভিয়ার নাকি, যেখানে আওয়ামী লীগের মতো একটা দলকে আসতে দিচ্ছে না। তাহলে এই যে তখন কিন্তু আপনাকে বলা হবে যে আপনি এখন ফ্যাসিস্টের দোসর। তার মানে কি আপনি কোথাও যেতে পারবেন না। আবার আপনি যদি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া, যেমন যে ছেলেটাকে পুড়িয়ে মারা হয়েছিল দীপুচন্দ্র দাস, তার পক্ষে কথা বললে আপনাকে বলবে হচ্ছে আপনি ভারতের এজেন্ডা ফুলফিল করছেন, অথবা আপনি হচ্ছেন নাস্তিক। আবার আপনি যদি কোনো আর কি আম, মানে মোটের কথা আপনি যেই কারো মানে যেই কারো আইডিওলজি, তার যে পছন্দের বিষয়, তার দল হোক, ধর্ম হোক, চিন্তা চেতনা হোক, তার বিরুদ্ধে যদি আপনি যান, তাহলে এই বাংলাদেশের সমাজ সেটা নিতে পারে না। এখন এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা শুরু থেকেই চেতনা ভিত্তিক
শিক্ষা ব্যবস্থা, ভ্যালু বেসড একটা বা আইডিওলজি বেসড শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের জাতিকে এই পর্যায়ে এনেছে। এখন প্রত্যেকে একটা আইডিওলজি ধারণ করে এখানে, ওই আইডিওলজিটা নিয়ে সে কিভাবে ডিল করবে, কিভাবে সিভিল ডিসকোর্সে জড়াবে, কিভাবে ওই জিনিসটাকে সে মানে সোশ্যালি হ্যান্ডেল করবে, সেটা আর স্কুল শেখায় না। তাকে আইডিওলজি তো দেয়া হয়, কিন্তু সে তার যে ওপিনিয়ন থাকবে, সেই ওপিনিয়নের যেই আর কি যে অপোজিশনের একটা সাইডও থাকতে পারে, এবং ওপিনিয়ন যে ভ্যারি করতে পারে, যে আরেকজন ওটার মতবিরোধ করতে পারে, সেই ব্যাপারটা কখনো এদেশের মানুষকে বা এদেশের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না। মানে আমি যেটা বলেছি সেটা আমার নিয়মে তোমার অঙ্ক করতে হবে, অন্য নিয়মে অঙ্ক করলেই মার্কস কাটা, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তাহলে এই এই সমস্যা তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে, এটা এটা একদম ভিন্ন লম্বা। তো এই এই কারণে একটা সোশ্যাল বিহেভিয়ার তৈরি হয়েছে, যে সোশ্যাল বিহেভিয়ারে মানুষ দ্বিমত করতে শেখেনি। দ্বিমতটা যে খুব লজিক্যালি করবে, মানে যুক্তি নির্ভর, বা যেটা আপনি একটু আগে বলেছিলেন যে বিষয় ভিত্তিক। আপনি আমি আপনার একটা আহ, মানে টক শোর ব্যাপারে ধরেন আমি ক্রিটিক করতে চাচ্ছি, আপনি যে কথাটা বলছেন আমি সেটা নিয়ে সমালোচনা করতে পারবো, কিন্তু ব্যক্তি আমি যদি বলি মাসুদ ভাইয়ের একটা প্রেম ছিল অন্য জায়গায়, এইটা দুইটার মধ্যে কি কোনো সংযোগ আছে, কোনো রকমের কোনো মিলবন্ধন আছে? এটা একটা লজিক্যাল ফ্যালাসি হয়ে যায় না? কারণ আমি ব্যক্তিকে টেনে আনছি এখানে। সব সময় হয় হচ্ছে এরকম যে লজিক্যাল ডিসকোর্স, যেটা যে যুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা গড়ে না ওঠার কারণে মানুষ ভিন্ন মতকে গ্রহণ করতে শেখেনি। কখনোই সে ভিন্ন মতকে, ধরেন যে যে লোকটা নামাজ পড়ে সে আশা করবে আপনিও নামাজ পড়বেন। যে যে লোকটা মানে ইন্ডিয়াতে দেখবেন, ওখানে মানুষকে দেখবেন যে নামাজ পড়তে দেয় না, আবার তারা তারা এখন এক হিন্দুত্ববাদ কে প্রচার করছে। তো এই যে আইডিওলজি নিয়ে একটা অদ্ভুত ধরনের নতুন আহ, নতুন ধরনের একটা ডানপন্থার উত্থান হয়েছে সারা পৃথিবীতে। হয়তো একসময় আবার রেনেসান্স হবে, আবার মানুষের মধ্যে যুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক চেতনা গড়ে উঠতে পারে, কিন্তু যেই জায়গায় বাংলাদেশ এসে পৌঁছেছে সেটা হচ্ছে শত বছর পেছনে চলে গেছে। আমার মনে হচ্ছে প্রতিদিন এই দেশটা পেছনে ফিরে যাচ্ছে, এবং সামনে আগানোর কোনো নাম নেই। একটা জাতি হঠাৎ করে গালিবাজ হয়ে গেল, সেই জাতিটা মানুষ বলে সভ্য হয়। এই যে আমি এই যে বেইজিং এ আছি অনেকদিন ধরে, এখানে সভ্যতা মানে আপনি সব জায়গায় দেখবেন প্রতিদিন তারা রিফর্ম করে, তারা আম, মানে দেশটাকে বা মানুষের বিহেভিয়ারকে এমনভাবে কন্ট্রোল করে যাতে মানে তাদের দেশ, তাদের সমাজ ব্যবস্থা আরো উন্নত হয়। কিন্তু আমরা কোথায় উন্নতি করছি? কোনো একটা ব্যাপারে কোনো উন্নতি কি আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, শুধু ডিবেট, বড় বড় কথা, উন্নয়নের জোয়ারে সবসময় দেশ ভেসে যায়, কিন্তু আমি সবসময় দেখছি যে পেছনের দিকে ভেসে যাচ্ছে আছে, আনফরচুনেটলি। জি, জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাহিদ আক্তার, আপনি সময় দিয়েছেন। আপনার কাছে কৃতজ্ঞতা আমাদের, কারণ একটা এমন কিছু বিষয় নিয়ে আজ আপনি কথা বলেছেন। আমার মনে হয় যে রাজনীতির বাইরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। দরকার এই কারণে যে আমাদের রাজনীতির বাইরেও কিন্তু আমাদের একটা সমাজ আছে, আমাদের একটা পরিবার আছে, আমাদের একটা পারস্পরিক সম্পর্ক আছে। এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় না, তাহলে মানুষ আর মানুষ থাকে না। কাজে আমরা একটা মানবিক সমাজ চাই। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, আমাদের মধ্যে বিরোধ থাকবে, আমাদের মধ্যে বিতর্ক থাকবে। এই বিতর্ক আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে, এই বিতর্ক আমাদের সমাজকে উন্নত করবে। কিন্তু যে বিতর্ক সমাজকে পেছনের দিকে টেনে নিয়ে যায়, সেই বিতর্ক আমরা কতটুকু ওটাকে নার্সিং করব, এটা নিয়েও একটা বিতর্ক থাকবে। প্রিয় দর্শক, আপনারা বিতর্ক করুন, কথা বলুন, ভাবুন এবং আলোচনা করুন। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।